আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিনান্সিয়াল কিছু বিষয় নিয়ে। ফিনান্সিয়াল যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডেই প্রয়োগ করা হয় বা প্রয়োজন হয়। আর আমরা সাধারণ পাবলিক হিসেবে কিন্তু খুব বেশি এগুলো নিয়ে মাথা ঘামাই না বা খুব বেশি দৃষ্টিগোচরে আনি না বললেই চলে। বাট একজন প্রফেশনাল ব্যক্তি কিন্তু তার, যেমন যদি প্রফেশনাল ব্যক্তি বলতে ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা অ্যান্ড কর্পোরেট বিভিন্ন কর্মকর্তা, তারা কিন্তু এই ধরনের ফিনান্সিয়াল যে ক্যালকুলেশনগুলো আছে এই ক্যালকুলেশনগুলোর সাথে কিন্তু অভ্যস্ত বা ইউজড, অ্যান্ড তারা কিন্তু এই কাজগুলো হওয়ার হামেশাই করতে হচ্ছে। বাট আমরা যদি কিছু ফিনান্সিয়াল বিষয় জানি তাহলে আমরাও কিন্তু তাদের মতো করে বিভিন্ন বিষয় ক্যালকুলেট করে ফেলতে পারবো। যেমন ধরেন আমরা যদি একটা লোন নিই অথবা লোন দিই অথবা আমরা যদি কোনো ধরেন ডিপোজিট করে, এই সমস্ত বিষয়গুলোর সাথে কিন্তু কম বেশি এখন বর্তমান সময়ে আমরা জড়িত। আর আমরা যদি কোনো একটা প্রফেশনাল লাইফে ইতিমধ্যেই থাকি তাহলে তো অবশ্যই আমাদের বিষয়টা জানা জরুরি। অ্যান্ড যদি প্রফেশনাল লাইফের সাথে যদি আমরা এঙ্গেজ নাও হয়ে থাকি তারপরেও আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি এই কাজগুলোর সাথে আমরা কোনো না কোনোভাবে এঙ্গেজ, তাহলে আমাদের এই কাজগুলো অবশ্যই জানা জরুরি। তাহলে আজকে আমরা মূলত কী নিয়ে আলোচনা করব? ফিনান্সিয়াল কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল অনেক ধরনের ফাংশন আছে, এগুলো থেকে আমরা আজকে 3টা ফাংশন নিয়ে কথা বলবো, আলোচনা করব। একটা হচ্ছে ফিবি, আরেকটা হচ্ছে এফবি, আরেকটা হচ্ছে রেট। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। আমরা ইন্টারফেসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা ডিসক্রিপশন দেওয়া আছে যে এফবি কি, ফিবি কি, রেট অ্যান্ড অনেক কিছু যে ফিনান্সিয়াল ফাংশনের কিছু টুকিটাকি বিষয় এখানে দেওয়া আছে। অ্যান্ড কেউ একটা ফাংশন দেওয়া আছে, সেগুলো একটা ডিসক্রিপশন দেওয়া আছে, কোনটা দিয়ে কি করা হয় স্পেসিফিকলি সেই বিষয়টা দেওয়া আছে। অ্যান্ড নিচে কিন্তু মোটামুটি একটা ডেমো দেওয়া আছে কাজগুলো করার, অ্যান্ড কি ফর্মুলা ইউজ করতে হবে সেই ফর্মুলাটাও এখানে দেওয়া আছে। সো আমরা এগুলোর উপর বেস করেই কিন্তু অবশ্যই একটার পর একটা সলিউশনগুলো বের করে নিয়ে আসবেন। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ফাংশনগুলো আসলে কীভাবে কাজ করে। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফিবি নিয়ে কাজ করব। ফিবি মিন হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে কোনো একটা মূল্যকে বের করে নিয়ে আসার জন্য বা বর্তমানে কোনো একটা ভ্যালুকে বের করার জন্য আমরা সাধারণত প্রেজেন্ট ভ্যালু ফিভি নামক যে ফাংশনটা আছে সেটা ইউজ করে থাকি। এখানে লেখাই আছে যে বর্তমান মূল্য বের করার জন্য এটা ফিভিটা ইউজ করা হয়। দেন হচ্ছে এফবি, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করার জন্য, রেট হচ্ছে কি লভ্যাংশের হার বের করার জন্য, অ্যান্ড ফার সময় বের করার জন্য, পিএমটি কিস্তির হার বের করার জন্য, আইপিএমটি নির্দিষ্ট একটি কিস্তিতে কত টাকা লাভ দেওয়া হচ্ছে তা বের করার জন্য। দেন পিপিএমটি হচ্ছে কি নির্দিষ্ট একটি কিস্তিতে কত টাকা আসল দেওয়া হচ্ছে তা বের করার জন্য। এরপর হচ্ছে কাম আইপিএমটি, এটার একটা ফুল মিনিং আছে, আমরা এটা বিস্তারিত আলোচনা করবো যখন এটা ক্লাস নিব। ওকে, সর্বমোট কত টাকা লাভ দেওয়া হচ্ছে তা বের করার জন্য। দেন কাম প্রাইস মানে পিআর আইএনসি, এটার একটা ফুল মিনিং আছে। দেন এটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সর্বমোট কত টাকা আসল দেওয়া হচ্ছে তা বের করার জন্য। তো স্পেসিফিক এগুলো নিয়ে অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয়ে ডিপলি আলোচনা করব। প্রথমত হচ্ছে যেহেতু আমরা আজকে 3টা ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি ফিবি, এফবি অ্যান্ড রেট। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে ফিবি। সো ফিবিতে যদি আমরা একটু লক্ষ্য করি যে মানে প্রেজেন্ট ভ্যালু, উদাহরণস্বরূপ আমি এখানে লিখে রেখেছি যে মনে করি একজন ব্যক্তি প্রতি মাসে 1000 টাকা করে 10 বছর পর ব্যাংক প্রদত্ত 10% সুদসহ 10 লক্ষ টাকা পেতে চান, তাহলে বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে রাখতে হবে। ওকে, মানে প্রেজেন্ট ভ্যালু মানে ব্যাংকে কত টাকা বর্তমানে ডিপোজিট করলে সে ব্যাংক প্রদত্ত ডিপোজিটও বলতে পারি আমরা এটাকে, যেহেতু বর্তমানে রাখতেছি আমরা। সো যেহেতু কত টাকা ব্যাংকে এখন রাখলে 10% সুদ সহ আমি কত বছর 10 বছর পর কত টাকা 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পাবো, এটা একটা কি আমার একটা শর্ত আর কি। সো এখন সেক্ষেত্রে আবার প্রতি মাসে 1000 টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছি আমি। দেন ওভারঅল বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তাহলে আমাদেরকে কত টাকা প্রেজেন্ট ভ্যালু বর্তমানে ব্যাংকে বা যেখানে আমরা এটা প্রেজেন্ট ভ্যালু চাচ্ছি, অর্থাৎ সেটা কর্পোরেট কোনো একটা লাইফ হইতে পারে বা কর্পোরেট কোনো একটা সেক্টর হইতে পারে এনজিও সেক্টর হইতে পারে, ব্যাংকিং সেক্টর, যেখানে হোক না কেন, যেখানে আমরা টাকাটা এখন রাখবো বাট ভবিষ্যতে একটা ক্রাইটেরিয়া মেনটেন করে 10 লক্ষ টাকা পাবো। ওকে, সো এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা 1000 টাকা করে প্রতি মাসে রাখবো অ্যান্ড 10 বছর পর্যন্ত এভাবে রাখবো 1000 টাকা করে,
অ্যান্ড আমি ব্যাংকের 10% সুদ সহ ব্যাংক আমাকে 10% সুদ দিবে, মানে ইন্টারেস্ট দিবে, আর সেটা সহ আমি 10 লক্ষ টাকা পেতে চাই। ওকে, 10 বছর পরে। অ্যান্ড তাহলে আমাকে বর্তমানে কত টাকা রাখতে হবে? আমি তো 1000 টাকা করে 10 বছর চালালে তার ব্যাংক আমাকে 10% সুদ সহ 10 লক্ষ টাকা দিবে না, 10 লক্ষ টাকা হবেও না। হ্যাঁ, তাহলে এখন কত টাকা একটা অবশ্যই নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করে রাখতে হবে, তাই না? তো সেই অ্যামাউন্টটা কত, আর সেটা বের করার জন্য হচ্ছে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। সো প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য আমরা প্রেজেন্ট ভ্যালুর যে সেলটা আছে এখানে এসে এটা কি লিখবো? ফাংশন বা ফর্মুলা যেটাই বলি, ফাংশন লিখবো। ওকে, সো সেটা কি? ইকুয়াল সাইনকে কল করলাম, আমরা সবাই জানি অবশ্যই ইকুয়াল সাইনকে কল করতে হয়। দেন হচ্ছে সূত্রটা এখানে দেওয়া আছে বা ফর্মুলাটা এখানে দেওয়া আছে, মানে 10% ডিভাইডেড, এরপর হচ্ছে কি, চল আগে আমরা যেহেতু ফিবি বের করবো ফিবিটা লিখি, দেন সিনট্যাক্সগুলো আমরা নিজেরাই দেখতে পাবো যে কী দিতে হবে এখানে আসলে। দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, রেট দিতে বলতেছে। রেট কোনটা? আমরা জানি রেট হচ্ছে কোনটা, এই যে ইন্টারেস্ট এইটা। সো আমি রেটের সেলটা সিলেক্ট করে দিলাম। যেহেতু এটা ইয়ারলি রেট, আমরা যেহেতু মান্থলি ইনস্টলমেন্ট দেবো, তাহলে আমাদেরকে অবশ্যই ইয়ারটাকে মান্থে কনভার্ট করতে হবে। ইয়ারের যে ইন্টারেস্টটা সেটাকে মান্থলি কনভার্ট করে নিয়ে আসতে হবে। ওকে, সো সেই জন্য আমরা অবশ্যই কি করব এখানে, এটা অবশ্যই আমরা জানি যে বছরের কোনো কিছুকে মাসে কনভার্ট করে নিয়ে আসতে হলে সেই ক্ষেত্রে ভাগ করতে হয় কত দিয়ে, যেটা 1 বছরে 12 মাস, অবশ্যই 12 দিয়ে। ওকে, দেন হচ্ছে আমি কি দিলাম, সেপারেটর দিলাম, মানে এই সিনট্যাক্সটা শেষ করলাম। ওকে, দেন নাম্বার অফ পিরিয়ড, মানে কত বছর আমি এটাকে চালাবো, অবশ্যই 10 বছর। আর 10 বছরটা দেওয়া আছে বছরে, অবশ্যই এটাকেও কিসে, মাসে কনভার্ট করতে হলে কি করতে হবে, আমরা জানি যে মাসে কোনো কিছুকে যদি মাসে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, বছরের সংখ্যা দিয়ে মাসকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 বছরে কত মাস? 12 মাস। সো 12 দিয়ে যখন আমি এই ভ্যালুটাকে মানে 10কে গুণ করবো যত হবে তত মাস। ওকে, দেন হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট, কত টাকা করে আমি পেমেন্ট রাখবো। সো 1000 টাকা করে। দেন আমি আবার সেপারেট করে এই সিনট্যাক্সটা কমপ্লিট করলাম। দেন আমি ধরেন ফিউচার ভ্যালু, যেহেতু এখানে একটা বিষয় লক্ষণীয় যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো বা সিনট্যাক্সগুলো থাকবে সেগুলো না দিলেও আমাদের ক্রাইটেরিয়াটা মানে আমাদের যে ফর্মুলাটা এটা ফুলফিল হবে, বাট ওইটা দিলেও আমরা দিতে পারি, কোনো প্রবলেম নেই। এখন যেহেতু ফিউচার ভ্যালু আমাদের লক্ষ্য দেওয়া সেট করাই আছে, সো আমরা ফিউচার ভ্যালুটাও ডিফাইন করে দিচ্ছি। ওকে, দেন আমরা আপাতত ব্র্যাকেটটা ক্লোজ করতেছি। ক্লোজ করার পর আমাদের মোটামুটি কি ফর্মুলাটা কমপ্লিট। অ্যান্ড আমরা এবার জাস্ট এন্টার ক্লিক করব, তাহলে এখানে কিন্তু আমাকে একটা ভ্যালু দেখাচ্ছে। ওকে, সো ভ্যালুটা এটা কারেন্সিতে আসছে $, এটা কোনো প্রবলেম না। আর এখানে মাইনাস আসছে, একটা বিষয় খেয়াল রাখবে যে মাইনাস আসছে। সো মাইনাস আসার কারণ কি সেটাও বলতেছি। ওকে, দেন আপনি এখানে কত টাকা আসছে, 4,45,078.14 কিছু একটা। ওকে, সো আমরা যেহেতু এটা মাইনাস কেন আসছে, কারণ হচ্ছে এইখানে দেখেন এই যে এটা এটা কি পেমেন্ট। ওকে, এই পেমেন্টটা কিন্তু আমাদের থেকে চলে যাচ্ছে। অবশ্যই ফিনান্সিয়াল ফাংশনের ক্ষেত্রে যে ভ্যালুটা আমার থেকে চলে যাবে সেটার আগে অবশ্যই একটা মাইনাস দিতে হবে, মানে এটা চলে যাচ্ছে। যদি মাইনাসটা না দিই তাহলে আমাদের ভ্যালুটাও কি আসবে, মাইনাস আসবে। তাহলে আমাদের তো অবশ্যই আমরা ঋণাত্মক বা মাইনাস ভ্যালু চাইবো না, তাই না? আমাদের ফুল একটা ভ্যালু লাগবে। দেন আমরা অবশ্যই যে ভ্যালুটা চলে যাবে সেটা ফাংশন লেখার সময় বা ফর্মুলা লেখার সময় আমরা কি করব, এটার জায়গায় একটা মাইনাস দিয়ে দেবো, যেটা আমাদের থেকে চলে যাবে। যেহেতু 1000 টাকা করে প্রতি মাসে দিয়ে দিচ্ছি, তার মানে এটা চলে যাচ্ছে, সো এটাকে একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, দেন আমি এন্টার ক্লিক করলাম। দেখেন এইবার দেখেন এখানে কত টাকা আসছে, 2,93,735.81। ওকে, সো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে তখন কিন্তু আমার কি আসছিল, মাইনাস আসছিল। কেন আসলো মাইনাস ভ্যালু? মাইনাসটা না দেওয়ার জন্য, যেহেতু এটা চলে যাচ্ছে সেটা বুঝতে পারে না যে আসলে চলে যাচ্ছে নাকি ইয়ে করতেছে, ক্লিয়ার? সেই জন্য সে এটাকে একটা ভ্যালু, ঋণাত্মক ভ্যালু দিয়ে দিয়েছিল। সো অবশ্যই যে ভ্যালুটা আমার থেকে চলে যাবে সেটাকে একটা মাইনাস দিয়ে দিবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একুরেট ভ্যালু। তাহলে আমাকে বর্তমানে ব্যাংকে কত টাকা রাখতে হবে, 2,93,735 সামথিং, বা এটা তো ভ্যালু ইয়ে। আপনি যদি অ্যাকুরেট ভ্যালু চান, এটা তো আপনারা জানেন যে ডেসিমেলটা কমাই দিলেই হবে। ডেসিমেলটা কমাই দিলে আপনার অটোমেটিকলি কী হবে, ডেসিমেল ভ্যালুটা আসবে না। সো স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে ডেসিমেল ভ্যালু 2টা সংখ্যা থাকে। সো আমরা ডেসিমেল ভ্যালুটা রাখলাম এখানে। ওকে, মানে দশমিক পরে 2টা সংখ্যা রাখলাম। দেন আশা করি আপনারা প্রেজেন্ট ভ্যালু বের করার ওইটা বুঝতে পারছেন। তার মানে ব্যাংকে কত টাকা রাখতে হবে, এই টাকাটা রাখলে আপনাকে ব্যাংক এই টাকাটা রাখবেন প্রতি মাসে 1000 টাকা করে। প্রথমে কত টাকা ডিপোজিট করবেন বা এই টাকাটা রাখবেন ব্যাংকে, অ্যান্ড প্রতি মাসে 1000 টাকা করে টোটাল 10 বছর মানে 120 মাস কি করবেন, কিস্তি চালাবেন বা 1000 টাকা করে জমা দিবেন। 10 বছর পর্যন্ত জমা দিতে থাকবেন। দেন 10 বছর পরে
আপনার লক্ষ্য কি 10 লক্ষ টাকা। সো 10 বছর পরে ব্যাংক প্রদত্ত সুদের হার বিভিন্ন এক এক ব্যাংকে এক এক রকম থাকে। সো এখানে আমরা ধরলাম 10%। দেন 10% সুদ সহ ব্যাংক কর্মকর্তা আপনাকে কত টাকা দেবে? 10 লক্ষ টাকা। যদি এখানে 10 লক্ষ টাকা চেয়ে কম পাবেন আপনি, কেন? কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স বা ট্যাক্স কেটে রাখবে ব্যাংক কর্মকর্তা, দেন বা যেখানে আপনি করতেছেন সেখান থেকে এটা ট্যাক্স কেটে রাখবে, অ্যান্ড সেখানে সার্ভিস ফি তো অবশ্যই কেটে রাখবে। সো ওভারঅল কেটে রাখার পর কেউ কত টাকা কাটবে সেটা হচ্ছে তাদের রুলস থাকবে, কত পার্সেন্ট কাটতেছে। সো যত পার্সেন্ট কাটতেছে এটা তত পার্সেন্ট বের করে নেবেন। সাপোজ যদি কেউ 2% কাটে, 3% কাটে, 7% কাটে, যত পার্সেন্টই কাটে এই সংখ্যার তত পার্সেন্ট বের করার পরে আপনার যেটা হবে সেটা হচ্ছে কি আপনি পাবেন। ওকে, এই হলো মূল বিষয়। সো এবার আমরা আলোচনা করব এফবি বা ফিউচার ভ্যালু নিয়ে। ওকে, সো ফিউচার ভ্যালু নিয়ে আলোচনা করার আগে আমরা এখানে একটা যে শর্ত সেটা একটু দেখে নিই। মনে করি একজন ব্যক্তি ব্যাংকে 10 লক্ষ টাকা রেখে প্রতি মাসে 1000 টাকা করে 10 বছর কিস্তি চালালো। ওকে, ব্যাংক তাকে 10% সুদে 10 বছর পর কত টাকা দিবে? দেন এই বিষয়টা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে অবশ্যই এখান থেকে আমাদের যে শর্ত আছে সেই শর্তটা অনুযায়ী কাজ করতে হবে। ওকে, দেন আমরা বুঝতেই পারতেছি যে ভবিষ্যতে চাচ্ছি মানে ফিউচার ভ্যালু চাচ্ছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই কী করবো, এখানে ফিউচার ভ্যালুর যে ফর্মুলাটা আছে সেটাই লিখবো। ওকে, তো সেটা লেখার জন্য আমরা এখান থেকে কী করবো, ইকুয়াল এফবি ফিউচার ভ্যালু রেট দিতে বলতেছে, রেট হচ্ছে এইটা। দেন এটাকে আমরা কি করব, অবশ্যই যেহেতু এটা ইয়ারলি রেট আমরা এটাকে ডিভাইড করব কত দিয়ে, যেহেতু মাসে নিয়ে যাবো সেই জন্য 12 দিয়ে। দেন আমরা দিতে বলতেছি নাম্বার অফ পিরিয়ড 10 বছর, মানে 10 বছর চালাই দিতেছি। দেন এটা যেহেতু বছরে আসে এটাকে মাসে কনভার্ট করতে হলে অবশ্যই 12 দিয়ে গুণ করতে হবে। দেন এটাকে যদি আমরা পেমেন্টটা যদি দিই, পেমেন্ট যেহেতু 1000 টাকা চলে যাচ্ছে তাহলে মাইনাস দিচ্ছি। দেন এটা সেপারেটর অ্যাড করলাম। দেন আমরা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এইটা, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ওকে, এন্টার দিলাম। দেখেন তাহলে একক দশক শতক হাজার, বুঝতেই পারতেছেন 10 লক্ষ টাকা। ওকে, সো যাই হোক, এই যে ফিউচার ভ্যালুটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। আচ্ছা, এটা আসলে আমরা এখানে একটু ভুল করছিলাম, আপনারা এতক্ষণ খেয়াল করছেন জানি না, না খেয়াল করলে এখন একটু করেন। সো এই জন্য এক্সট্রিমলি দুঃখিত। সেটা হচ্ছে কি যে এখানে 10 লক্ষ টাকা তো আমরা বলেই দিলাম, তাই না? এখানে 10 লক্ষ টাকা মানে ব্যাংকে তো বর্তমানে রাখতেছি, 10 লক্ষ টাকা যদি রাখি তাহলে তো পরে ফিউচারে ভ্যালু বেশি হবে, তাই না? কিন্তু আমরা এখানে ভুল করছি, আমরা এখানে লিখবো, লেখার উচিত ছিল কি এইটা, অর্থাৎ এই সংখ্যাটা আমরা রাখতেছি। ধরেন এখানে যত টাকা আছে সেইটা টাকাটাই আমরা এখানে রাখতেছি, এটা বলা উচিত ছিল। 10 লক্ষ টাকা হবে না, এখানে হবে ধরেন এই টাকাটা হবে। ওকে, এই টাকাটা হবে। ওকে, এই টাকাটা রাখলে তাহলে এসে বলতেছে কি যে একজন ব্যক্তি ব্যাংকে এত টাকা রেখে প্রতি মাসে এত টাকা করে 10 বছর কিস্তি চালালো, মানে এত টাকা রাখছে, ডিপোজিট করছে বা রাখছে। দেন 10 বছর পরে 10% সুদ সহ তাহলে কত টাকা পাবে? অবশ্যই 10 লক্ষ টাকা। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, এবার আমরা রেট বের করার ওইটা দেখব। সো রেট বের করতে হলে এখানে যে একটা শর্ত আছে এটা দেখে নিই। মনে করি একজন ব্যক্তি প্রতি মাসে 1000 টাকা করে 10 বছর কিস্তি চালিয়ে, কত বছর? 10 বছর কিস্তি চালিয়ে 10 বছর পর 10 লক্ষ টাকা পেতে চায়, তাহলে ব্যাংক তাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে? ব্যাংক তাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে? একজন ব্যক্তি প্রতি মাসে 1000 টাকা রাখছে, প্রতি মাসে 1000 টাকা করে কি কিস্তি দিবে। ওকে, অ্যান্ড তার ব্যাংকে আমরা এটাও অ্যাড করে দিতে পারি যে ব্যাংকে কত টাকা রেখে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এত টাকা, তাহলে আমরা লিখতে পারি যে একজন ব্যক্তি, মানে আমরা জানি যে একজন ব্যক্তি প্রেজেন্ট মানে বর্তমানে এত টাকা ডিপোজিট করলো। ধরুন এটা শর্তটা এইভাবেই দিই যে একজন ব্যক্তি ব্যাংকে এত টাকা ডিপোজিট করলো, ডিপোজিট করার পরে প্রতি মাসে 1000 টাকা করে কিস্তি চালালো, চালানোর পরে কত বছর চালালো? 10 বছর চালালো। 10 বছর চালানোর পরে সে কি 10 লক্ষ টাকা পেতে চায় ব্যাংক থেকে, তাহলে ব্যাংক তাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে? ওকে, সো এটা বের করতে হলে অবশ্যই সুদের হার বের করতে হবে। সুদের হার বের করার জন্য, ইন্টারেস্ট হার বের করার জন্য আমরা প্রতি মাসে এবং প্রতি বছর দুইটাকে আলাদা আলাদা বের করতে পারি। তো মাসে কত টাকা পার্সেন্ট সুদ দিচ্ছে সেটা আপনি খুব সহজে কিন্তু ক্যালকুলেট করতে পারতেছেন। ওকে, অ্যান্ড প্রতি বছর কত পার্সেন্ট সুদ দিচ্ছে সেটাও ক্যালকুলেট করতে পারবেন। দেখেন জাস্ট ইকুয়াল সাইনকে কল করলাম, দেন আমরা রেট দিলাম, যেহেতু রেট বের করবো। সো রেট দেওয়ার পর পাস ব্রেকেট, দেন হচ্ছে আমাদের কি নাম্বার অফ পিরিয়ড, কত বছর চালাবে? অবশ্যই 10 বছর। অ্যান্ড এটা যেহেতু বছরকে মাসে নিয়ে আসতে হবে, যেহেতু মাসেরটা বের করবো, গুণ করলাম 12 দিয়ে, তাহলে 12 মাসে যত হয় তত। দেন পেমেন্ট যেহেতু হচ্ছে 1000, যেহেতু চলে যাচ্ছে মাইনাস দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের
কি দিতে বলছে, প্রেজেন্ট ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এইটা, দেন আমরা কমা দিলাম, ফিউচার ভ্যালু কত, ফিউচার ভ্যালু যেহেতু এটা দেওয়াই আছে, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে না দিলে প্রবলেম না, বাট আমরা যেহেতু আছে দিয়ে দিচ্ছি, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেন আমরা এন্টার দিলাম। ওকে, তাহলে সে প্রতি মাসে কত % করে সুদ পাবে, 1% করে সুদ দিতে হবে যদি সে 10 লক্ষ টাকা পেতে চায়, বা পেতে তাকে যদি ব্যাংক 10 লক্ষ টাকা দিতে হয়, তাহলে প্রতি মাসে কত % করে সুদ দিতে হবে, ওর মূল টাকার উপরে 1% করে সুদ দিতে হবে। ওকে, দেন প্রতি বছরটা যদি বের করতে হয় তাহলে ইকুয়াল এখানে দেওয়া আছে, প্রতি বছরটা বের করতে হলে মাসের সুদের হারকে 12 দিয়ে গুণ, তাহলে মাসের সুদের কোনটা, এটা কত দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে। ওকে, তো 12 দিয়ে গুণ করবে, এন্টার দিলাম, দেখেন 10%। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, অবশ্যই এটা কিন্তু এটাই থাকবে না, এটা দেখবেন একটা সংখ্যা 0 কত 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 একটা সংখ্যা চলে আসে। এটা কেন আসে, কারণ হচ্ছে এটা প্লেন টেক্সটের কারণে, প্লেন টেক্সট অটোমেটিকলি এটা আসে ক্লিয়ার টেক্সটের কারণে। অ্যান্ড এটাকে আপনি কিন্তু অবশ্যই ফরম্যাট থেকে গিয়ে আপনাদের এরকম আসবে, অটোমেটিক এইটা আসবে আপনাদের বাচ্চা, আপনারা এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দেবেন। ওকে, নাম্বার থেকে যেহেতু আমরা পার্সেন্ট বের করবো সেহেতু আমি পার্সেন্টে কনভার্ট করে দিলাম। ওকে, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন, আমরা জানি যে ইয়ারলি কত টাকা, এখানে খেয়াল করলে বুঝতে পারতেছেন ইয়ারলি 10% সুদ দিচ্ছে। ওকে, তাহলে ইয়ারলি 10% বের হয়ে গেছে। তাহলে আমরা খুব সহজে কিন্তু তাহলে ব্যাংক আমাদেরকে, আমরা কত টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, কত টাকা দিচ্ছি অ্যান্ড কত টাকা রাখছি, ভবিষ্যতে কত টাকা পেতে হলে ব্যাংক থেকে আমরা কত % সুদ পাচ্ছি এটা কিন্তু, বা কত % ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে সেটা কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেট নিজেরাই করে ফেলতে পারি। আর যদি পরে কর্পোরেট বা প্রফেশনাল কোনো লাইফের হয়ে থাকেন আপনি, অবশ্যই আপনাদের এগুলো লাগেই। অ্যান্ড যদি সাদামাটাও হয়ে থাকেন বা জেনারেল পাবলিক হয়ে থাকেন, তাহলে যেহেতু এগুলোর সাথে এঙ্গেজ আপনি, সো কোনো না কোনোভাবে কিস্তি নেওয়া দেওয়া, ব্যাংক লোন নেওয়া দেওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছুর সাথে কিন্তু জড়িত আপনি জড়িত, অথবা আপনার ফ্যামিলি কেউ জড়িত, না আশেপাশে কেউ না কিন্তু জড়িত। বাট স্মার্ট ওয়েতে যদি আপনি কাজটা বাসায় বসেই করে দিতে পারেন বা করে ফেলতে পারেন, তাহলে নিজে থেকেই জানতে পারলেন যে আপনি কত টাকা কীভাবে যাচ্ছে, কীভাবে দিচ্ছেন, কত টাকা পাচ্ছেন, কত টাকা পেতে চাইলে কত টাকা দিতে হবে। ওভারঅল বিষয়টা কিন্তু আপনি বাসায় বসেই আগে ক্যালকুলেট করে ফেলতে পারবেন খুব সহজে, স্প্রেডশিট এই ধরনের অ্যানালাইজিং সফটওয়্যার দিয়ে, সেটা গুগল শিট হতে পারে এক্সেল। ওকে, আশা করি আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পারছেন, ক্লাসটা বুঝতে পারছেন। পরবর্তী এই ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।